সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাক ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. It causes cancer. Hello, hello, hello. This is Bodhisattva Day, and this is my first documentation about the Dutch colonial history in Jinsura. হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং। কত দূর কাজ? তেমন কিছুই না, যাবো আবার। জানতে চাইছিলাম তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এ তো ফাঁকা ফ্ল্যাট। ওকে, পরে আপডেট দিস। বেরোচ্ছি এখন, ছাড়ছি রে। ঠিক আছে। আর শোনো না, বলছি ওই বইমেলায় এবার যেন বইমেলায় বইটা বেরোয়। ওকে, চিন্তা আচ্ছা, করিস ঠিক না। আছে। গত দুদিন হলো চুঁচুড়ায় এসেছি। নামি কাগজের দামি তত্ত্বাবধানে ভালোই কাটছে কাজের সময়টা। আর এখানে এসে এখনো অবধি মোটামুটি ইন্টারনেট ঘেঁটে আর বই পড়ে যেটুকু তথ্য পেলাম ওলন্দাজদের ব্যাপারে, যে ব্যাপারগুলো হয়তো ইতিহাসের পাতাতেই আছে, আবার হয়তো বা নেই, থাকলেও কালের নিয়মে ধুলো জমেছে তাতে। একথা হয়তো সকলেরই জানা যে ইউরোপিয়ানদের মধ্যে সবার প্রথম এদেশে আসে পর্তুগিজরা। ক্রমে ক্রমে তাদের দেখানো পথ ধরে আসে ফরাসি, ওলন্দাজ,
দিনেমার, জার্মান, অস্ট্রেলিয়ান আর ব্রিটিশরা। যদিও ব্রিটিশরাই শেষ অবধি থেকে গেছিল এদেশে প্রায় 200 বছরের জন্য, বাকিরা টিকতে পারেনি বেশি দিনের জন্য। কিন্তু তারা যে চলে গেল, সত্যি কি তারা চলে যাওয়ার মতো দুর্বল ছিল? কেন তারা সমান হয়ে উঠতে পারেনি ব্রিটিশদের কাছে? এমনই প্রায় 3 শতক আগে আসা ক্ষণকালের বিদেশি উপনিবেশ ছিল ওলন্দাজদের এই চুঁচুড়াতে। তাদের সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে এক জায়গায় এক সুতোতে গেঁথে রাখার জন্যই আমার এখানে আসা। সবার প্রথমে দেখা যাক চুঁচুড়ার ইতিহাস সম্বন্ধে এখানকার লোকজন কি জানে, কতটা জানে। লেটস সি। চুঁচুড়ো কাদের উপনিবেশ ছিল? চুঁচুড়োয় কাদের উপনিবেশ? কাদের উপনিবেশ? কোন বিদেশিরা এসেছিল সেটা জানা নেই। কাদের উপনিবেশ? তারা কবে এখানে এসেছিল সেটা কি জানো? 1700 সামথিং হবে, 1760 আই থিঙ্ক, ওই টাইম। সেটা প্রথমত খুব সম্ভব তো মনে হয় 1711। ফার্স্ট টাইম এসেছি এখানে। ও আচ্ছা, ফার্স্ট টাইম। ওলন্দাজ, যারা কিনা মূলত নেদারল্যান্ডের বাসিন্দা, ইংলিশে যাদেরকে ডাচ বলা হয়, আজ থেকে প্রায় 400 বছর আগে তারা ব্যবসা বাণিজ্যের জন্য এদেশে আসে। ডাচদের প্রথম উপনিবেশ ছিল ইন্দোনেশিয়ায়। 1615-তে তারা ব্যাটাভিয়ায় প্রথম গড়ে তোলে তাদের নিজস্ব বাণিজ্য সংস্থা ভেরেনিজ ওস্তেন্দিজে কোম্পানি, অফেন নোন অ্যাজ VOC, যা কিনা মূলত ভারতে বাণিজ্য করতে আসার জন্যই তৈরি হয়। যদিও ব্লগে এটাও দেখলাম যে হুগলি ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে লেখা আছে, দ্য আর্লিয়েস্ট রেকর্ড অব দ্য অ্যারাইভাল অব ডাচ শিপস ইন দ্য নর্থ অব দ্য বে ওয়াজ 1615। এর লেখক ছিলেন মিস্টার LSS ওম্যালি। যে বছর তারা ব্যাটাভিয়ায় কোম্পানি তৈরি করে, সে বছরই তারা ভারতে চলে আসে ব্যবসার জন্য। বাংলা সে সময় মুঘলদের সাম্রাজ্যের অধীনে এবং দিল্লির গদিতে তখন বাদশাহ জাহাঙ্গীর। ওলন্দাজরা তার দরবারে এসে বাদশাকে খুশি করে পেয়ে যায় চুঁচুড়ায় কুঠি তৈরির ফরমান। সেই প্রথম ওলন্দাজরা ব্যবসার জন্য পা রাখে বাংলায়, এই চুঁচুড়ায়। সালটা ছিল 1618 খ্রিস্টাব্দ। ব্যবসা তো করতে হবে, কিন্তু তার জন্য চাই বাণিজ্য কুঠি। এখানকার এই গ্রাউন্ড ময়দানেই তৈরি হলো ডাচদের প্রথম বাণিজ্য কুঠি। ডাচরা যখন চুঁচুড়ায় আসে, ততদিনে ফরাসিরা চন্দননগরে এসে তাদের ব্যবসার পাশাপাশি রাজতন্ত্র পারদর্শী হয়েছে। আর চুঁচুড়া থেকে চন্দননগরকে আলাদা করতে তারা একটি খাল কেটে সীমা টেনে দেয়, যা কিনা ফরাসিগড় নামে পরিচিত ছিল। 1632-এ মুঘলদের কাছে পর্তুগিজদের পরাজয়ের পর ডাচরা পাকাপাকিভাবে ব্যবসায় সবচেয়ে অগ্রগতি লাভ করে। কিন্তু শুধু ব্যবসা করলে তো চলবে না, কারণ ততদিনে ফরাসিরা চন্দননগরে শাসনের কাজ শুরু করে দিয়েছে, আর ব্রিটিশরা আস্তে আস্তে তাদের ব্যবসার পাশাপাশি রাজতন্ত্রের দিকে হাত বাড়াচ্ছে। তাই ওলন্দাজরাও শাসনের কাজের দিকে মন দিল। এর মধ্যে 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান ওলন্দাজদের আরও একটি কুঠি তৈরির ফরমান দেন। ক্রমে 1650-এ শাহজাহান ও 1662-তে ঔরঙ্গজেবের থেকে দুটি ফরমান পায় ওলন্দাজরা। দিনকে দিন তাদের ব্যবসার আরও প্রতিপত্তি বৃদ্ধি শুরু হলো, কিন্তু তাতে তাদের শাসন কাজের কোনো রকম অগ্রগতি হলো না, যদিও সে সুযোগও এসে গেল তাড়াতাড়ি।
তুমি কি? 1695-তে মেদিনীপুরের এক সামান্য জমিদার শোভা সিং বর্ধমানের রাজা কৃষ্ণনামের সাথে গোলমালের জন্য তার রাজত্ব ও বাংলায় মুঘল শাসন উচ্ছেদ করতে অগ্রসর হয়। এই পরিস্থিতিতে তো ব্যবসা বাণিজ্য বাঁচাতে হবে বিদ্রোহীদের থেকে। ওলন্দাজরা প্রতিরক্ষার জন্য অনুমতি চাইল সম্রাটের কাছে। শেষে সম্রাটের অনুমতি পেলে 1696-তে চুঁচুড়ায় তৈরি হয় ওলন্দাজদের দুর্গ ফোর্ট গুস্তাভাস। যদিও নবাবের অনুমতির আগেই তারা পাঁচিল তুলে চুঁচুড়াকে যেমন সুরক্ষিত করেছিল, তেমনি তাদের উপনিবেশের সীমানাটুকুও নিজেরাই তৈরি করে নিয়েছিল। আজকে সেই ডাচদের দুর্গের পুরো অংশ বাকি না থাকলেও চুঁচুড়া কোর্টটি মাথা তুলে দাঁড়িয়ে আছে ডাচদের দুর্গের শেষ স্মৃতি হিসেবে। চুঁচুড়ার যেসব জায়গা ওলন্দাজদের দখলে ছিল তা থেকে 13,222 টাকা রাজস্ব আদায় হতো। ভিটের উপর তারা প্রতি বিঘা 22.5 টাকা খাজনা আদায় করত এবং মোট ভিটে ছিল 658 বিঘে। ওলন্দাজদের সময়ে 21 ইঞ্চি মাপে সাধারণত 1 হাত ধরা হতো, যেখানে ব্রিটিশদের 18 ইঞ্চি সমান 1 হাত। জন ডিক্স নামে এক ওলন্দাজের হাতের মাপে জমির মাপ নেওয়া হতো, কারণ তার হাত ছিল 21 ইঞ্চি লম্বা। 84 ইঞ্চি লম্বা একটি লাঠি দিয়ে জমি মাপা হতো, যা ছিল 8 ভাগে ভাগ করা। পরে লাঠিটি 3 ইঞ্চি কমিয়ে দিলে তা দাঁড়ায় 4.5 হাত। এই মাপকে রাইনল্যান্ড মাপ বলে। চুঁচুড়ায় কোনো পদ খালি হলে ব্যাটাভিয়া থেকে কর্মচারী নিযুক্ত হতো। একজন গভর্নর আর 7 জন কাউন্সিল নিয়ে চুঁচুড়া শাসন হতো। ওলন্দাজরা বিলাসিতার জন্য খুব বিখ্যাত ছিল। শোনা যায় তারা বার্ষিক 1 লক্ষ টাকা সংসার খরচ করতেন। সেই সময় চুঁচুড়া গভর্নর তানজাম চড়ে শহর প্রদর্শনে বেরোলে তার আগে আগে নাকি বাদ্যযন্ত্রের দল যেত। চুঁচুড়া গভর্নরই প্রথম এদেশে এই চুঁচুড়ায় প্রথম টানা পাখার প্রচলন করে এবং বড় বড় তালপাতার পাখা তারাই প্রথম ব্যবহার করা শুরু করে। তখন জানলায় কাঁচের শার্সি লাগানোর প্রথা না থাকলেও ওলন্দাজরা বেতের জাফরি প্রচলন শুরু করে। চুঁচুড়ার গভর্নরদের মধ্যে বিখ্যাত ছিলেন ভার্নেট, সিকারম্যান, ওভারব্রিক। ইংরেজদের সাথে ওলন্দাজদের খুব ভাব ছিল। ইংরেজরা প্রায় ওলন্দাজ মহিলাদের সাথে নাচের জন্য চুঁচুড়া আসতেন। প্রথম ইংরেজ গভর্নর উইলিয়াম হেজ ওলন্দাজ গভর্নরের আতিথ্য নেন 1682-তে। ওলন্দাজরা চুঁচুড়া থেকে অনেক জিনিসের রপ্তানি করে প্রচুর লাভবান হয়। তারা প্রথম চুঁচুড়ায় কড়াইশুঁটির চাষ করে বিদেশে রপ্তানি করত। এছাড়া তারা অনেক শাকসবজির চাষ করে লাভবান হয়েছিল। আপাতত 3 দিনের শেষে এই কাজের কিছুটা এগোতে পারলাম। মোটামুটি ডাচদের সম্বন্ধে যত জানছি ততই যেন কৌতূহল বেড়ে চলেছে তাদের প্রতি। এখানকার স্থানীয় নানা জনের নানা মত চুঁচুড়ার ইতিহাস নিয়ে।
তবুও অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন তারা। যা পড়েছি, যা জেনেছি এই কদিনে, সেগুলো সামনাসামনি দেখে যেন ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। তা সে বই পড়েই জানি বা অন্তর্জালের ব্লগস থেকে। দেখা যাক আগামী কয়েকদিন আরো কি কি ইতিহাস চোখের সামনে দেখতে পাই। এক্স্যাক্ট ঘন্টাঘাট নামটা কোথায় এসেছে? ঘন্টা ছিল ঘন্টা ছিল ওটা। ঘন্টা এর ভিতরে ছিল ওই খ্রিস্টানদের যে বাড়িটা ছিল হ্যাঁ। এর মধ্যে ঘন্টা ছিল, আচ্ছা। বিশাল বড় ঘন্টা ছিল, ঘন্টা বাজতো। চুঁচুড়ার ঘণ্টাঘাট বলতে এখানে অনেকেই চেনে, আবার অনেকের কাছে এই ঘাট অন্য অনেক নামেও পরিচিত। এখন যেখানে ঘণ্টাঘাট, যার এখন পরিচিতি শুধুই একটা সামান্য ঘাট হিসেবে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে সেখানেই ছিল ওলন্দাজদের প্রথম গির্জা। ১৭২৫-এ নৃসিংহ দাস এই ঘাটটি তৈরি করেন, যার পাশেই ছিল ওলন্দাজদের চ্যাপেল। তৎকালীন ওলন্দাজ গভর্নর মিস্টার ভার্নেট এই গির্জা তৈরি করেন। ১৭৪৪-এ ওলন্দাজ গভর্নর সিটারম্যানের দান করা এই অর্থে এই গির্জা তৈরি শুরু হয়। পরে সিটারম্যান মারা গেলে ভার্নেট এটা সমাপ্ত করেন। চ্যাপেল থাকলেও এখানে কোনো ধর্মযাজক ছিল না, কারণ ডাচরা ধর্ম নিয়ে বেশি মাথা ঘামাত না। যেহেতু সিটারম্যান গির্জার চূড়া আর চিন ক্লক বা ঘণ্টা ঘড়ি মারা যাওয়ার আগে নির্মাণ করে দিয়ে যান, সেজন্য এর পাশের ঘাট সেই সময় থেকে ঘণ্টা ঘাট নামে পরিচিত। কিন্তু 1864-তে যে বিশাল ঝড় হয়, তাতে এর চূড়া আর ঘণ্টা ক্ষতিগ্রস্ত হয়, ফলে এখন তার পুরনো কোনো অস্তিত্ব নেই। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিলা রে বন্দে মায়া লাগাইছে। এখন আমরা চলেছি চুঁচুড়ার প্রিয়নগরের দিকে, এমন একটা জায়গায় যার সাথে সরাসরি ডাচ উপনিবেশের যোগাযোগ না থাকলেও জায়গাটির যোগাযোগ ছিল এক ডাচ মহিলার জীবনের সাথে, যার অদ্ভুত জীবন কাহিনী নিয়ে লেখা হয়েছিল রাস্কিন বন্ডের গল্প ও তৈরি হয়েছিল বিশাল ভরদ্বাজের সিনেমা। আন্না মারিয়া ছিলেন অষ্টাদশ শতাব্দীর নেদারল্যান্ডের এক অভিনেত্রী। সুজানা আন্না মারিয়া ভেরেকক অষ্টাদশ শতাব্দীর চিনসাহার ডাচ লেডি ছিলেন। তার প্রথম স্বামী ছিলেন পিটার ব্রুয়েস, একজন বিশিষ্ট বণিক এবং ডাচ প্রশাসনের পরিচালক। তাদের ৩টি সন্তান ছিল, 2 মেয়ে সুজানা জাকাকা এবং মারিয়া অ্যানা ডে ব্রুইস, এবং একটি ছেলে লুই অ্যাড্রিয়ান ডি ব্রুয়েস। ১৭৮৩ সালে পিটার ব্রুয়েসের মৃত্যুর পর সুজানা আন্না মারিয়া ব্রুয়েস আবারও বিয়ে করেন ঔপনিবেশিক বাংলার একজন সুপ্রতিষ্ঠিত ইংরেজ থমাস ইয়ার্সকে। ১৮০৫ সালে তার মৃত্যুর 4 বছর আগে তিনি তার ছেলে লুই অ্যাড্রিয়ানের কাছে তার সমস্ত সম্পত্তি দিতেন। 2 জন সমৃদ্ধ লোকের সাথে বিয়ে করে তিনি 2টি স্বতন্ত্র সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার মধ্যে একটি নদীর পাশে ডাচ কারখানার বিল্ডিং এবং আরেকটি তালডাঙ্গা, বর্তমানে জিটি রোডের সাথে 60 বিঘা জমির সাথে সংযুক্ত রয়েছে, যা আয়সবাগ নামে পরিচিত। 1809 সালে নির্মিত এই অষ্টভুজাকৃতির কাঠামো ইন্দো ডাচ স্থাপত্যের একটি আদর্শ উদাহরণ। কবরটি স্থানীয়ভাবে সাত সাহেবের বিবির কবর বা মোমেশ্বরের কবর নামেও পরিচিত। ফুলপুকুর রোডের কাছাকাছি ডাচ কবরস্থানেতে তার প্রথম স্বামী পিটার ব্রুইয়েসের কবর পাওয়া যেতে পারে। স্থানীয় ফোকালোর জানায় যে সুজানা আন্না মারিয়া 7 বার বিয়ে করেছিলেন
এবং প্রত্যেকবার রহস্যজনক অবস্থায় তার স্বামী অদৃশ্য হয়ে গিয়েছিল। যদিও কোনো ঐতিহাসিক ঘটনা এটি সমর্থন করে না, তবে তার সংক্ষিপ্ত বিবরণ রাস্কিন বন্ডের লেখা সুজানার 7 হাজব্যান্ড বইতে পাওয়া যায় এবং বিশাল ভরদ্বাজ সেটির অনুপ্রেরণায় তার সিনেমা 7 খুন মাফ তৈরি করে। সত্যি ইতিহাস কত বৈচিত্র্যময়। ঐতিহাসিক জায়গার মর্মই হয়তো এটা যে সেই জায়গায় এলে যেন ইতিহাস প্রতি মুহূর্তে কথা বলে। চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার মন্দির আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এর সাথে ওলন্দাজদের সম্পর্ক হয়তো নেই, কিন্তু এই মন্দিরের সেই 3 শতক আগে থেকে ওলন্দাজদের সাথে সম্পর্ক, যার স্মৃতি এখনো বয়ে চলেছে। ডাচেদের সঙ্গে সম্পর্ক ছিল যে সময়টা, সেটা প্রথম থেকে একবারই ছিল না। আমাদের এখানে এই বাবা চন্দ্রেশ্বর গঙ্গা থেকে উঠেছিল, সেই সময় এখানে তৎকালীন ছিলেন দিগম্বর হালদার ছিলেন ভক্ত। তিনি স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশের পরিপ্রেক্ষিতে গঙ্গা থেকে যে সময় উনি বলেছিলেন ঠিক সেই সময় ধীবরদের নিয়ে গিয়ে জালে উনি উঠেছিলেন। উঠার পর এখানে তাকে স্থাপিত হয়েছিল। তার থেকে প্রায় 400 বছর আগের কথা বলছি। এটা মগধের পিপলি বংশের রাজার ঠাকুর, ঠিক আছে। সেখানে অনেক জাঁকজমক করে পুজো হতো, কিন্তু আমাদের এই ষণ্ডেশ্বর ভোগী নয়, যোগী বেশে থাকতে ভালোবাসে, যার জন্য এখানে সে চলে এসেছে, ঠিক আছে। এবং 700 বছর এখানে থাকবে ঠাকুর। তারপরে একদিন প্রবল ভূমিকম্পতে কোনা নামে একজন সন্ন্যাসীর কাছে সেখানে গিয়ে উঠবে সে, মানে সেটা ভাবে সেই ইয়েতে লেখা ছিল। এবার ওই পালি ভাষায় সেই তাম্রফলক আমরা উদ্ধার করতে পারিনি এখানেতে, তখন আমরা বেনারসের পণ্ডিতদের কাছে ওটাকে বাংলায় ডিকটেট করে দেয়। সেই সময় ডাচেদের রাজত্ব। সার্কিট হাউসের কোন এক সাহেব এখানে থাকতেন, তার স্ত্রী শরীর খারাপ ছিল, তো এইখানে ঢাকের আওয়াজ হতো, ঢাক বাদ্য, বাবার পুজো হতো। এই ঢাকের আওয়াজে অসুবিধার জন্য তিনি ওখান থেকে অবজেকশন দিয়েছিলেন, যে এখানে এসে বলেছিলেন যে ডাক বাজি না, আমার বাড়ির অসুবিধা আছে, তো এখন দেখো তো অনেক জিনিস। তখন দিগম্বর হালদার বলেছিলেন কি যে যদি এটা বন্ধ করি, এটা বাবার একটা পুজো হচ্ছে, তো বাবার এখানে মাহাত্ম্য আছে। তো বলে কি মাহাত্ম্য আছে, ওনারা তো এই আমাদের হিন্দু দেবতাদের বিশ্বাস করবেন। ঠিক আছে। এবার ঝাঁপের দিনকে তখন ও এসেছে ওই সন্ন্যাসী, ওই ডিএম বার্চ এসছে, ওর লোকজন নিয়ে এসেছে, বলছে এই কি বোধা ইয়ের মতো ঝাঁপ খাচ্ছ, আমি একটা তরল দিচ্ছি, তরলের উপর তুমি ঝাঁপ খেতে পারবে? নাহলে যদি ঝাঁপ খেতে পারো, আর যদি সন্ন্যাসীরা অক্ষত থাকে, তাহলে বাবা সামনে সময় রাখবো, নাহলে জলে ফেলবো। ঠিক আছে। এবার যেই ওখানে সময় ঝাঁপ ফেললো, 3-3 টুকরো হয়ে গেল, ভেঙে তরোয়াল, এটাই লিখে করেছি না, সন্ন্যাসী ঝাঁপ হলুদাস মানুষের তরোয়াল খান 3টে টুকরো হয়ে গেল, কি ছিল দেখে এটাকে ইয়ে হয়ে গেল। কিন্তু তখনই ওই রাজগড়ের কি বলে ব্রোঞ্জের পঞ্চমুখ মূর্তি, এটা ব্রোঞ্জের পঞ্চমুখ মূর্তি এবং 2টো পেতলের ঢাক বাবাকে দিয়ে গেল। এই পেতলের ঢাক কোনো জায়গায় দেখতে পারবে তুমি, এটা বড়, এটা বড় ঢাক, বড় একটা ছোটো, দুটো এক পেয়ার ঢাক, পুরো একদম পুরো পেতল, এটা পুরো তখন রাজ গভর্নমেন্ট এটা দিয়ে গেছে। 16 শতাব্দীতে দিগম্বর হালদার এই মন্দির তৈরি করেন। আগে এই মন্দির কাঁচা মাটির তৈরি হলেও পরে সিদ্ধেশ্বর রায়চৌধুরী এখানকার পাকা বাড়ি তৈরি করেন। 1803 সালে তৎকালীন কমিশনার জে.এন. ব্রিজ গাজন উৎসবের সময় ঢাকিদের ঢাক বাজাতে নিষিদ্ধ ঘোষণা করেন এবং আদেশ দেন। দিগম্বরের পুত্র ঘনশ্যাম হালদার যখন আদেশ পালন করতে অস্বীকার করেন, ব্রিজ তখন একটি ধারালো তলোয়ার দিয়ে গাজনের সাধুদের বলেন তার উপর ঝাঁপিয়ে তাদের খেলা দেখাতে। ঠিক সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা আবির্ভূত হয়। যখন সাধু ব্রিজের দেওয়া তলোয়ারের উপর ঝাঁপ দেন, তখন তা ছোট ছোট টুকরো হয়ে ভেঙে যায় আর সাঁওতার ওপর ছড়িয়ে পড়ে। ভয় ও অবিশ্বাসের ফলে কমিশনার ব্রোঞ্জের পঞ্চমুখ লিঙ্গ এবং ব্রাস ঢাক নামে একটি ব্রোঞ্জের ঢাক গড়িয়ে দেন। ভবিষ্যতে উৎসবের সময় কোনো সীমাবদ্ধতা ছাড়াই
তিনি খেলা খেলতে আদেশ দেন। চুঁচুড়ার শেষ গভর্নর অ্যান্টনি ওভারবেক এই দেবতার খুব ভক্ত ছিলেন এবং চুঁচুড়া ব্রিটিশদের কাছে হস্তান্তরের আগে তিনি পিতলের ঢাক দুটি উপহার দেন মন্দিরকে, যা আজও বাজানো হয় চৈত্র সংক্রান্তির উৎসবের সময়। সতেরোশো 1757-তে পলাশীর যুদ্ধের পর বাংলার রাজনীতির যে দ্রুত পরিবর্তন আসছিল সে কথা বাকি বিদেশি ও উপনিবেশিকরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল ওলন্দাজরাও, যে ভবিষ্যতে ব্রিটিশদের সাথে তাদের পেরে ওঠা বেশ কঠিন হয়ে দাঁড়াবে যদি না তারা দেশীয় শক্তির সাহায্য পায়। পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব মির্জাফর সুযোগ বুঝে ওলন্দাজদের ব্রিটিশদের বিরুদ্ধে তৈরি হতে বলে। ওলন্দাজরাও সেই মতো তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ব্যাটাভিয়া থেকে 7টি যুদ্ধ জাহাজ আনিয়ে রাখে প্রায় 1500 ওলন্দাজ সৈন্য। ব্রিটিশদের অধিপতি ক্লাইভ এই পরিস্থিতি দেখে ডাচদের বিরুদ্ধে আক্রমণ করেন। সেই মতো সরস্বতী নদীর ধারে ব্রিটিশদের হাতে পরাস্ত হয়ে ডাচরা 1781-তে ব্রিটিশরা একবার চুঁচুড়া দখল করে, পরে 1783-তে মুক্ত করে দেয়। ফের 1795-এর 28শে জুলাই চুঁচুড়া দখল করলেও 1817-র 20শে সেপ্টেম্বর মুক্ত করে। এদিকে ওলন্দাজদের ব্যবসায় যথেষ্ট লাভ হলেও কর্মচারীদের অসাধুতায় সব টাকা কোম্পানির কাছে পৌঁছতো না। ফলে লোকসানের জন্য ওলন্দাজরা বুঝে গেছিল যে প্রভাবশালী ইংরেজদের সাথে তাদের পেরে ওঠা মুশকিল। 1824-এ দুই পক্ষে একটি সন্ধি হয়। তার ফলে 180 বছরের ওলন্দাজদের চুঁচুড়া ইংরেজদের শাসনে যুক্ত হয়। সুমাত্রায় ইংরেজদের লোকসান হওয়ায় সন্ধি অনুযায়ী তারা ওলন্দাজদের সুমাত্রা ও পোর্ট মার্লব্রো পায়। 7ই মে আনুষ্ঠানিকভাবে ওলন্দাজরা ইংরেজদের হাতে চুঁচুড়া তুলে দেয়। ওলন্দাজরা খুব মিশুকে ছিলেন দেশীয় লোকেদের সাথে, অনেকে তাদের সাথে বিয়ে করে চুঁচুড়াতেই থাকতেন। ওলন্দাজরা চুঁচুড়া ব্রিটিশদের হাতে তুলে দিলেও ওলন্দাজ গভর্নর এবং 8 জন নিম্নপদস্থ কর্মচারী তাদের মাইনের 1/3 অংশ পেনশন পেতেন। চুঁচুড়া থেকে ডাচদের চলে যাওয়ার পর চুঁচুড়ায় ডাচেদের সংখ্যা কমে আসে। আস্তে আস্তে চুঁচুড়া থেকে সারা বাংলায় ব্রিটিশদের প্রভাব ও তাদের সংখ্যাই বেশি ছড়িয়ে পড়ল। আর অন্যান্য বিদেশি শক্তির মতোই ওলন্দাজরাও কালের নিয়মে বাংলা থেকে হারিয়ে গেল। টিঙ্কুদা বলো। কদ্দূর কাজ? এবার কিন্তু ফিরতে হবে, এডিটার তাড়া মারছে। কালই তো ফিরবো। হয়ে গেল এর মধ্যে গল্প? এ গল্প নয় গো, এ তো বাস্তব সত্যের ইতিহাস।
ঠিক আছে, ছাড়ছি। হ্যাঁ। হ্যালো। আজ প্রেস ক্লাবে পাবলিশ হয়ে গেছে বইটা। ঠিক আছে, পরে ফোন করবো, রাখছি।